নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ঠাকুরমা স্বামীজির কৃপায় নববর্ষ আপনাদের শুভ হোক এবং সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন। খুব সুন্দর হয়ে উঠুক আপনাদের এই নববর্ষ। আজ আমরা পড়ব স্বামী বিবেকানন্দের কিছু স্মৃতিকথা, অর্থাৎ স্বামীজি যারা যারা সঙ্গ লাভ করেছেন তারা কিছু স্মৃতি রোমন্থন করেছেন এবং সেটি লিপিবদ্ধ করেছেন স্বামী চেতনানন্দ মহারাজজি। তো আমরা সেগুলি পড়ব। আসুন স্বামীজির প্রণাম মন্ত্রটি একটু পড়ে নিই। ওম নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। এখন পড়ব সিস্টার ক্রিস্টিনের স্মৃতি। তিনি বলছেন স্বামীজি সম্পর্কে, তার প্রেম ও করুণার পরিচয় আমেরিকাতেও অসংখ্য ক্ষুদ্র ঘটনার ভেতর দিয়ে পাওয়া গেছে। একবার জনৈক ব্যক্তির নিকট তিনি ফরাসি ভাষা শিক্ষা করতে আরম্ভ করেন। ওইরূপ করবার উদ্দেশ্য কি জিজ্ঞাসা করলে উত্তর পেয়েছিলাম, আহা, ওই বেচারির উপায়ে আর কোনো সংস্থান নেই। আর একবার একখানা $10 নোট একজনের হাতে দিয়ে বললেন, অমুককে দিয়ে এসো। আমি যে দিয়েছি বলার দরকার নেই। একবার বেদান্ত সমিতির অন্তর্ভুক্ত একজন চরিত্রের দুর্বলতাবশত সমিতির তহবিল থেকে চুরির অভিযোগে অভিযুক্ত হন। স্বামীজি তা শুনতে পেয়ে বলেছিলেন, ব্যাপারটা চাপা দিয়ে দাও, আমি ও টাকাটা পুড়িয়ে দেব। আর একবার নালিশ এলো যে জনৈক স্ত্রীলোক তার নাম করে বেদান্ত প্রচারের ছলে অনেক লোককে প্রতারিত করেছে, তিনি এর একটা প্রতিকার করুন। স্বামীজি শোনামাত্র বলে উঠলেন, আহা বেচারি, শিব শিব। ওই শিব শিব বলার সঙ্গে সঙ্গে ব্যাপারটাও তার মন থেকে একেবারে মুছে গেল। আমরা অনেকবার লক্ষ্য করেছি, গণ্ডগোলের কোনো ব্যাপার তার সামনে এলে প্রথমটা 2-4 মিনিট তিনি তাতে মাথা ঘামাতে চেষ্টা করতেন, তারপর তার মুখ দিয়ে ওই শিব শিব ধ্বনি বেরোতো। ব্যাস, অনুমানে বুঝতাম যে ওর দ্বারা তিনি নিজের স্বরূপে একবার ডুব মেরে নিলেন, যেখানে সব রকম দ্বন্দ্ব কোলাহলের নিঃশেষ শান্তি। এরপর পড়ব স্বামী অখণ্ডানন্দ কথিত একটি স্মৃতিকথা। তারিখটা 26/9/1933। তিনি এটি বলেছেন তার ভক্ত পরিজনকে। তো দুর্গা সপ্তমীর দিন বেলুর মঠে পূজনীয় গঙ্গাধর মহারাজ সকালে বেড়াতে বেড়াতে বলেন, স্বামীজি প্রথম মঠে দুর্গা পূজা করেন। নিজের পকেট থেকে 15,000 টাকা খরচ করেছিলেন। তার নিজের খুব ইচ্ছা ছিল বলিটলি হয়, কিন্তু শ্রী শ্রী মা বলে পাঠালেন, না, বলি দিও না। তাই বলি হলো না। তবে পরে স্বামীজির অসুখের সময় একজন ডাক্তার বলেছিল, স্বামীজি, আপনার একটা চোখের ব্লাড ভেসেল একেবারে ছিঁড়ে গেছে। স্বামীজি বলতেন, মাকে পূজার সময় আমার এই চোখ বলি দিয়েছি। তাই সেই নীল পদ্মের ন্যায় চোখ এমনি করে তিনি বলি দিয়েছিলেন। এরপর মহাপুরুষ মহারাজ কথিত স্মৃতিকথাটি পড়ব। 8/12/1930। মহারাজ বলছেন, স্বামীজি বলতেন, আমার ভিতর যদি কোনো দোষ দেখতে পাস তাহলে তখনই আমাকে ত্যাগ করবি। ঠাকুরের কাজ কারুর জন্য আটকাবে না। তিনি কুটোর ভেতর দিয়ে কত কাজ করিয়ে নিতে পারবেন। আহা, বলরাম বাবু কী রকম ভক্ত ছিলেন। তার শরীর যাবার পর শ্রাদ্ধতে স্বামীজি গিয়েছিলেন, আমরাও গিয়েছি। পিণ্ডের অন্ন দেখে স্বামীজি জিজ্ঞাসা করলেন, ও কি? সব শুনে স্বামীজি বললেন, কি বলরাম কি ভূত হয়েছে যে ওইসব খাবে? সে তো দেবতা হয়ে গেছে, দাও এসব আমি খাবো। এই বলে গপ গপ করে খেতে লাগলেন, আমরাও খেলুম। এরপর স্বামী শুভদানন্দ মহারাজজি কথিত। মহারাজ বলছেন,
একদিন স্বামীজি রাতে উপুর হয়ে শুয়ে একখানা বই পড়ছেন, গম্ভীর। খাওয়ার সময় হয়ে গেছে, কে ডাকতে যাবে, কারুর সাহস হচ্ছে না। তখন আমি বললুম আমিই যাব বলে চুপি চুপি গিয়ে পাতার নম্বরটি দেখে ধপ করে বইটা বন্ধ করে দিলাম। স্বামীজি অবাক হয়ে ঘুষি মারতে আসলেন এবং বললেন, শালা, বই পুছলি কেন? দেখ তো কোথায় পড়ছিলাম, কি করে এবার খুঁজে পাবো? তখন আমি আবার সেই পাতা বের করে দিলাম এবং বললাম, চলুন খেতে, রুটি ঠান্ডা হয়ে গেল। তিনি বললেন, যাকগে। আমি বললাম, না, তা হবে না, খাবার গরম করা আবার হাঙ্গামা। তখন তিনি খেতে গেলেন। নিচে গিয়ে মহারাজ প্রভৃতিকে বললেন, কিরে, তোদের বুঝি সাহস হলো না, তাই খোকাকে পাঠিয়েছিস? আমার হাতে তখন ক্যাশ ছিল। স্বামীজির নামে বিলাত ও আমেরিকা থেকে হাজার হাজার টাকা আসতো। কি উদার ছিলেন, যে কেউ আসতো কাউকে ফেরাতেন না। এরপর স্বামী নির্ভয়ানন্দ কথিত। মহারাজজি বলছেন, স্বামীজির স্বভাব ছিল খাওয়ার সময় মেলা জিনিস নিয়ে বসা। নিজে খেতেন খুব কম, সবাইকে দিয়ে খেতেন। আর দোষ করে ক্ষমা চাইলেই ব্যাস ঠান্ডা। আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করতেন। এরপর স্বামী পরমানন্দ কথিত। তারিখটা 7/2/1933। স্থান বেলুর মঠ, ভিজিটার্স রুম। মহারাজজি বলছেন, রাজা মহারাজের একবার ম্যালেরিয়া হয়। স্বামীজি খুব ব্যস্ত হলেন। গুরু ভাইয়ের জন্য এত ভালোবাসা কোথাও দেখা যায় না। মহারাজকে খুব শত মুখে প্রশংসা করতেন। তিনি বলতেন, রাখাল আমাদের মধ্যে শ্রেষ্ঠ, ভীষ্মদেবের মতো সহ্য গুণ। এরপর স্বামী সন্তোষানন্দের স্মৃতি। মহারাজজি বলছেন, তখন আমার মঠে যেতে প্রায় 12টা, 12:30 হতো। কারণ আমি যেখানে থাকতাম সেখান থেকে খাওয়া দাওয়া সেরে যেতে হতো। খুব সম্ভবত 1916 সনের একদিন দুপুরে এই রকম মঠে গেছি। দেখি মধ্যাহ্নের আহারান্তে তাদের নিত্য অভ্যাস মতো পরমারাধ্য মহাপুরুষজি ও শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি মহারাজ মঠবাটির পশ্চিমের বারান্দায় বেঞ্চিতে বসে আছেন। আর একখানা বেঞ্চিতে বসে আছেন কয়েকটি ভক্ত। নানা কথার মধ্যে পরম পূজ্যপাদ বাবুরাম মহারাজ বললেন, এইখানে বসে স্বামীজি একদিন আমাকে বললেন, দেখ বাবুরাম, ভারতবর্ষের আগামী 4-5 বছরের ইতিহাসের পাতা উল্টে গেল, সব দেখে ফেললাম। আমি বললাম, বেড়ে বাবা, বেড়ে আছো, আমরা 4-5 দিন দেখতে পাই না, আর তুমি 400-500 বছর দেখে ফেললে। শুনেই মহাপুরুষজি বলে উঠলেন, 4-5 দিন, 4-5 মুহূর্তের পরে কি হবে তাই জানি না, নেক্সট মোমেন্টে কি হবে তাও জানি না, বলে কি না 4-5 দিন। মহাপুরুষজি উত্তর দিকে ঘরের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, এইখানে বসে একদিন স্বামীজি নিজের উরুদেশ দেখিয়ে এইখানে এক থাপ্পড় মেরে বললেন, দেখ, ওই জাপানের ধার করা সভ্যতা, ওটা টিকবে না। ওই যে চীনে আফিম খেয়ে ঘুমোচ্ছে, ওটা উঠবে। এরপর সিস্টার ক্রিস্টিনের স্মৃতি। 1895 সালে শান্ত সমৃদ্ধ ইউরোপকে দেখে বলেছিলেন, স্বামীজি বলেছিলেন, গোটা ইউরোপ একটা জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে। আধ্যাত্মিকতার প্রবল বন্যায় সে আগুন না নেভালে সমগ্র দেশটাই বিস্ফোরণে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক তার 20 বছর পরই ঘটল মহাবিস্ফোরণ। 1897 সালে স্বামীজি মাদ্রাজে। আমাদের উপস্থিত কর্তব্য বক্তৃতায় ওই আগ্নেয়গিরির কথা উল্লেখ করেন। পরে একদিন কথা প্রসঙ্গে স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেন, তোরা যাকে কালী কালী বলে উপাসনা করিস, ওদেশে দেখে এলুম সেই কালী কামানের মুখে গোলা নিয়ে বসে রয়েছেন।
এরপর ইউরোপের বুকে দুটি মহা বিশ্বযুদ্ধ ঘটে গেল। নমস্কার। আজ স্বামীজির কথা পাঠ এখানেই সমাপ্ত করলাম। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ। ধন্যবাদ।